আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। চাকরি বা দাসত্ব বনাম ব্যবসা, কোনটা উত্তম অথবা কোনটা সেরা। আমি চট্টগ্রাম শহরে এই লাস্ট 6 বছর জবে ছিলাম। দুইটা কোম্পানি, খুবই নামকরা কোম্পানি। একটা এই দেশীয় প্রতিষ্ঠান, মালিকানা চট্টগ্রাম শহরের, আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এই প্রথমে ছিলাম 4 বছর ওই একটা কোম্পানিতে। ওখানে ছিলাম এজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। যেহেতু এটা আমার ফার্স্ট জব ছিল, এই শুরুতেই অক্লান্ত পরিশ্রম করেছি কোম্পানিতে। শিফট ডিউটি ছিল, অনেক সময় জেনারেল ডিউটি করেছি, ওই 9টা 5টা ডিউটি। অনেক পরিশ্রম করেছি আসলে, মানে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই কোম্পানির যে কাজটুকু আমার জন্য বরাদ্দ ছিল ওইটা যেমন করেছি, তার থেকে আরো বেশি কাজ করেছি আমার বসকে সন্তুষ্ট করার জন্য এবং কোম্পানিকে সন্তুষ্ট করার জন্য। এরপরে আরেকটা, যেটা একটা কোরিয়ান কোম্পানিতে ছিলাম, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওটা তো সেম। কিন্তু দুঃখজনক দিন শেষে এটুকু বলতে হয়, ওই ওই ওইসব প্রতিষ্ঠান আসলে দেশীয় প্রতিষ্ঠান কিংবা বাইরের প্রতিষ্ঠান, আসলে ওখানে জব করে প্রাপ্তির কথা আসলে শূন্য। ওখানে জব করে যেটা মনে হয়েছে, জীবন অনেক বেশি অপরাধী ছিলাম, এই জন্য এর শাস্তি পেয়েছি আসলে। এই এর কারণ, এই সারা বছর যখন পরিশ্রম করেছি, যখন বছরের শেষে মূল্যায়ন করা হয়, মূল্যায়নের সময় দেখতাম যে যে কাজ করে কিংবা যে কাজ করে না, মূল্যায়নের সময় একই অ্যাভারেজ আসলে। যে কাজ করে না তাকে যেরকম বেতন বাড়ানো হচ্ছে, আর যে অক্লান্ত পরিশ্রম করেছে তাকেও সেম বেতন বাড়ানো হচ্ছে। ওটার থেকে আপনি যখন কোম্পানিতে শ্রম দিতেই থাকবেন, একসময় আপনার মনে হবে আপনি কোম্পানির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই কোম্পানি আপনাকে অনেক মূল্যায়ন করবে, আপনার বস আপনাকে আপনাকে বাইরের থেকে বেশি মনে করে, কিংবা কোম্পানির মালিক আপনার সাথে একটা গুড রিলেশন তৈরি হয়ে গেছে। যখন আপনি আপনার যখন ছুটি প্রয়োজন হবে, কিংবা অথবা একদিন ছুটি কাটিয়ে যখন হঠাৎ করে আরেকটা ছুটির প্রয়োজন আপনার পরিবারের জন্য, আরেকটা দিন, তখন দেখবেন যে আপনার সাথে কোম্পানির কিংবা বসের সম্পর্কটা আসলে কিরকম। আপনি মনে করেন সারাদিন পরিশ্রম করেই যাচ্ছেন, মনে হচ্ছে আপনার কোম্পানি স্যাটিসফাইড। যখন দেখবেন কোনো কারণে আপনার মাধ্যমে সামান্য একটা ক্ষতির কারণ অথবা দায়িত্ব অবহেলা, ওইটা হচ্ছে অনেকটা শৈবাল দিগিরে বলে উচ্চ করিশির, লিকের এক ফোঁটা দিলেন শিশির। শৈবাল দিঘিতে অবস্থান করে ওর অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে, ওইটা কোনো সমস্যা নেই। বৃষ্টির এক ফোঁটা পানি যখন শৈবাল পুকুরকে দান করে, এটা যখন শৈবাল দিঘিকে একটু অহংকার সহিত বলে, আমি তোমাকে এক ফোঁটা পানি দিলাম। তো আপনি কোম্পানিকে শ্রম দিয়েই যাচ্ছেন, যে কাজটুকু প্রয়োজন না ওই কাজটুকু আপনি করেই যাচ্ছেন। যখন আপনাকে দ্বারা সামান্য ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি, কিংবা আপনার অন্যদের অজান্তে যখন কোনো ভুল হয়ে যাবে, তখন আপনাকে ঝাঁটা কথা শোনাবো আসলে। মানে আপনাকে তো আমরা চাইনি, এটা ওই সময় আপনার দরকার ছিল একটু সাপোর্ট, কিন্তু ওই সময় আপনাকে এমন এমন কথা শোনাবে ওর যে আপনি আসতে পারেন আসলে। যখন বলবেন যে বস আমার এই বেতন হচ্ছে না, আমার একটু বেতন বাড়ানো দরকার, তখন বলবে যে আসলে দেখো এখন তো জবের বাজারের অবস্থা খুবই খারাপ, তোমরা চাইলে আসলে আসতে পারো, কারণ তোমার জবের জন্য আরো হাজারজন বসে আছে। এই কোরিয়ান কোম্পানি বলেন, ওখানে একেবারে মানুষের জবের অবস্থার এমন অবস্থা হয়ে গেছে, যেগুলো জেনারেল ডিউটি, ওই বিশেষ করে যেগুলো গার্মেন্টস কিংবা আরো অ্যাক্সেসরি যেগুলো আছে, আপনাকে 5টায় ঘুম থেকে উঠতে হচ্ছে আসলে। লাস্ট যে একটা কোরিয়ান কোম্পানিতে ছিলাম, আমাকে 5টায় আসলে ঘুম থেকে উঠতে হতো। ওই আমার ডিউটি ছিল 8টা 5টা, মানে একেবারে 6টার গাড়িদের জন্য 5টায় ঘুম থেকে ওঠা, তারপরে বাসায় ঢুকতাম 8টা থেকে 9টায় রাত। মানে দুনিয়া থেকে একটু সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানে মনে হচ্ছে খুব একটা অপরাধী আসলে, মানে এর শাস্তি পাচ্ছি আসলে। ওই শুধু আমার অবস্থান থেকে বলবো না, আপনারা যারা যে অবস্থানে আছেন, এমনকি মসজিদের ইমাম থেকে শুরু করে সব জায়গায়, মসজিদ কমিটি বলতেছেন এই মসজিদের ইমাম এর ইমামতি হচ্ছে না, ওনার এই সমস্যা ওই সমস্যা। আসলে এই আমাদেরকে যারা চাকরিতে আছি, যাদের আন্ডারে চাকরিতে আমরা আছি করতেছি, ওরা আমাদেরকে আসলে কি বলবো, এটা তুচ্ছ তাচ্ছিল্য, ওই প্রাপ্তির কথা শূন্য, মানে জীবনে একটা অপরাধ করেছে তার শাস্তি পাচ্ছি আসলে।
অবশ্যই এক্ষেত্রে প্রাইভেট সরকারি চাকরির ব্যাপারটা ভিন্ন, কারণ যেহেতু একটা সোনার হরিণ পাওয়াটা অনেক কষ্টসাধ্য। ওই আমি প্রাইভেট জবের কথা বলতেছি, কারণ আমরা যেহেতু 80 থেকে 90% লোক প্রাইভেটেই আমরা আছি, এই জন্য আমি আগে এটাকে বলেছি চাকরি বা দাসত্ব। এটা আসলে একটা দাসত্ব, এটা কোনো ব্যবসা হতে পারে না, এটা কোনো পেশাও হতে পারে না, এটা কোনো আসলে আমি বলবো আপনার চাকরিটার জীবনে আপনাকে এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওদের সামনে নিজেকে হাইলাইটস করার জন্য, নিজেকে এস্টাবলিশ করার জন্য যে একেবারে চাকরি করতে হবে, চাকরি যে একমাত্র মাধ্যম, এটা কখনোই হতে পারবে না মনে করি না। আমি একদম চাকরি এখন ছেড়ে দিয়েছি। লাস্ট 1 বছর আমি এখন বিজনেসে আছি, এটা হচ্ছে একদম ফার্মিং বিজনেস। আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার পরিবার খুশি, আলহামদুলিল্লাহ। এটা স্বাধীন পেশা, এখানে কোনো জবাবদিহি নেই। আমাকে আমার বস, আমার কোম্পানির মালিককে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। আমার বাচ্চার ডায়রিয়া, আমার ওয়াইফের অসুস্থ, আমার ওয়াইফের কালকে ডেলিভারি হবে, আমার ছুটি প্রয়োজন হবে, কারণ এগুলো কোম্পানি কারণ জানতেও চায় না আপনার পরিবার কেমন আছে, আপনার বাচ্চা কাচ্চা। কিন্তু এখন কোনো প্রয়োজন নেই, আমি স্বাধীন, একটা স্বাধীন। আল্লাহ নবী আসলে স্পষ্ট করে বলেছেন ব্যবসার মধ্যে বরকত, আল্লাহ বলেছেন ব্যবসার মধ্যে বরকত। হ্যাঁ, আসলে ব্যবসার মধ্যে যেমন একটা বরকত তেমন একটা শান্তি। হ্যাঁ, আপনাকে ব্যবসা হচ্ছে চাকরি থেকে সর্বোত্তম একটা মাধ্যম নিজেকে এস্টাবলিশ করার জন্য, এবং সর্বোত্তম একটি পেশা এই ব্যবসাটা। তবে আপনাকে ব্যবসার ক্ষেত্রে আপনাকে দেখে শুনে বুঝে আপনাকে পা বাড়াতে হবে। আপনি যে ব্যবসায় শুরু করুন, আপনাকে ওইটা শুরু করার আগে মিনিমাম 6 থেকে 7 মাস, কম হলেও 2 থেকে 3 মাস আপনাকে স্টাডি করতে হবে আসলে ওই ব্যবসাটা আপনাকে দিয়ে হবে কিনা। যেমন আমি আমার জব ছাড়ার পরে যখন যে ব্যবসাটা শুরু করেছিলাম, একটা মাছ চাষ, অধিক লাভের আশায়, হ্যাঁ আসলে অধিক লাভের আশায় মাছ চাষটা বর্তমান সময়ের জন্য সর্বোত্তম সেরা একটি ব্যবসা হতে পারে আমি মনে করে থাকি। আমি না জেনে স্টাডি না করে আমার পুকুরের মধ্যে আমি প্রায় 20,000 শিং মাছ ছেড়ে দিয়েছিলাম। আমি একটা ক্যালকুলেশন করেছিলাম, ওই 18-20 কেজি হলো তো 6 মাস পরে প্রায় 4 লক্ষ টাকার শিং মাছ। কিন্তু যেদিন মাছ দেওয়ার পর থেকে আমার প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে 12,000 শিং মাছের বাচ্চা মারা গেছে। কারণ আমি জানতাম না আসলে শীতকাল যে মাছটা চাষই করা যায় না, আমি শীতকালে ওই শিং মাছের চাষ শুরু করেছিলাম আসলে। এবং শিং মাছের যে একটা অনুকূল পরিবেশ কিরকম থাকতে হবে সেটা আসলে আমি জানতাম না। কিন্তু এরপরে আমি লস দেওয়ার পরে আমি স্টাডি করেছি, মানে এই ব্যবসায় কি কি করতে হয়। আলহামদুলিল্লাহ আমি এখন সফল। যারা আপনারা আমার সাথে আছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আছেন, ওখানে আমি উল্লেখ করেছি এই কিভাবে অল্প জায়গায় অল্প খরচে কম সময়ের মধ্যে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, এবং অধিক ঘনত্বে মাছ চাষটা বর্তমান সময়ের জন্য সর্বোত্তম সেটা একটা ব্যবসা। যারা বিদেশে আমার ভিডিও দেখতেছে, আমি বলবো যারা বিদেশ থেকে দেশে এসে এই একটা ব্যবসার জন্য মনস্থির করেছেন, আমি বলবো সেরা একটা ব্যবসা হতে পারে আমার এই মাছ চাষ। এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে 2টা লিঙ্ক দিয়ে দেবো। একটা হচ্ছে ওই সহজ উপায়ে লাভজনক 5টি ব্যবসার ধারণা, ওখানে আমি 5টা ব্যবসা উল্লেখ করেছি এবং যথেষ্ট লাভবান আল্লাহর মধ্যে। এগুলো আসলে ওই আপনি দেখেছেন শুনেছেন, নতুন কোনো ব্যবসার আইডিয়া নয় আসলে, কিন্তু ওই একটু ক্যালকুলেশন করেন না যে এর মধ্যে যে স্বর্ণ পাওয়া যায়। আসলে আপনার কি বলবো, ওই দেখা হয়নি দু পা ফেলিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। আমরা সব দূরের জায়গায় ঘুরতে যাই, কিন্তু আপনার পাশে একটা সুন্দর জায়গা আছে, আপনি ওই জায়গা আপনি দেখেন না। আসলে ওই ব্যবসার মধ্যে ওইরকম একটা গুপ্তধন আছে আমি মনে করে থাকি। আর ওখানে 5টা ব্যবসার মধ্যে আমি আরেকটা ব্যবসা অ্যাড করিনি, ওইটা এখন বলতেছি, সেটা হচ্ছে ডেয়ারি। কারণ ভাই দেখুন, কোরবানের সময় একটা 3 থেকে 4 মনের একটা গরু 1 লক্ষ টাকার নিচে কোনো গরু নেই। যদি মানুষ এই ডেয়ারি অর্থাৎ এই গরু পালনে যদি মানুষ যদি লস থাকতো, তাহলে তো আমাদেরকে গরু মাংস না খেয়ে থাকতে হতো। আপনার বিদেশ থেকে বাইরে থেকে কি পরিমাণ গরু আসে, সব তো গরু আমাদের দেশেই গরু, কারণ শত শত লক্ষ লক্ষ আমার দেশে খামার আছে। কারণ খুবই লাভজনক একটি ব্যবসা। আমার এই ভিডিও ডেসক্রিপশনে যে 5টি ব্যবসার ধারণা দিয়েছি, এর মধ্যে আরেকটি ব্যবসা হচ্ছে এই যেটা ডেয়ারি অর্থাৎ গরুর লালন পালন, যেটা আমার পারিবারিক একটা ব্যবসা। আলহামদুলিল্লাহ টানা 7 বছর আমরা আমাদের পারিবারিক গরু দিয়ে কোরবানি করেছি। এর মধ্যে যে একটা খুশি, যে একটা শান্তি, আসলে আপনারা অনায়াসে এই বিজনেসটাও করতে পারেন এই 5টি ব্যবসার বাইরে। আর
এই আরেকটা ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন আরেকটা লিঙ্ক আমি অ্যাড করব, সেটা হচ্ছে ওই আমি যে স্টেটে মাছ চাষ করি একদম ওই ট্যাঙ্কের মাছ চাষ নিয়ে একটু যেটা আলোচনা, যারা আমি মনে করে থাকি ওই একটা ভিডিও যথেষ্ট আপনার মাছ চাষ করার জন্য। কারো কাছে যেতে হবে না, কোনো কৃষি অফিসারের কাছে যেতে হবে না, একদম আমি বলবো আপনার ঘরের উঠানে একদম ছোট জায়গার মধ্যে। একসময় আমরা মনে করতাম মাছ চাষ মানেই হচ্ছে ওই একটা বিশাল পুকুর লাগবে, দিঘি লাগবে, না ভাই। এখন নতুন প্রযুক্তি বলতে একটা অক্সিজেন প্লান্ট। আপনি যখন দেখবেন আমার ভিডিওতে এই একটা আর্টিফিশিয়াল একটা ঢেউ তৈরি করে, যেটা অক্সিজেন একটা প্রডিউস করে, ওটার মাধ্যমে একটা ছোট জায়গায় একটা রুমের সমান, আমি যে রুমে একটু কথা বলতেছি আমার রুমটা হচ্ছে ভাই মাত্র 10 ফিট বাই 12 ফিট। এই রুম সমান একটা জায়গায় আপনি অনায়াসে 300 কেজির উপরে মাছ উৎপাদন করতে পারবেন, যেটা আমার বাবারা, আপনার বাবারা কখনোই করতে পারেনি ভাই। আমি ওই ভিডিওতে এ টু জেড আলোচনা করেছি। আমি বলবো আপনারা যারা শিক্ষিত বেকার বা চাকরির পিছনে না ছুটে, সরকারি চাকরির ব্যাপারটা ভিন্ন, যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমি বলবো যারা এখন খুব প্রেসারে আছেন চাকরিতে অথবা চাকরি খুঁজতে চাচ্ছেন, আমি বলবো কম পুঁজির মধ্যে এই লাখ দেড়েক, এমনকি 1 লক্ষ টাকা পুঁজির মধ্যে আপনি অনায়াসে 3টে ট্যাঙ্ক করতে পারেন। 20,000, 25,000, 30,000 লিটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের থেকে আপনি অনায়াসে 3 মাস অথবা 3.5 মাস পর পর আপনার ইজিলি 15 থেকে 20,000 টাকা প্রফিট আসবে। এর বাইরেও আপনি অনায়াসে আপনার পরিবারের যে একটা মাছের চাহিদা, ওখান থেকে আপনি এই আপনার অনায়াসে পূরণ করতে পারেন। সুতরাং আমি বলবো এই আপনার গঠনমূলক সমালোচনা করবেন। এবং আমি বলবো বারবার, আমি এখন ভালো ভালো 2টা জায়গায় আমি 6 বছর জব করেছি, কিন্তু একটা শান্তি পাইনি, মনে হয়েছে আমার হাত পাশ একদম শিকল দিয়ে বাঁধা। আমি বারবার ওখান থেকে চেষ্টা করেছি ওই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবো, অনেকটা আলহামদুলিল্লাহ আমি সফল। এখন আমি চাচ্ছি আমার ব্যবসাটা বড় করব। আমি লাস্টে এই কথাটা বলবো, চট্টগ্রাম শহরে আমি আশেপাশে চট্টগ্রাম টাউন থেকে 40-50 মিনিট কিংবা 1 ঘন্টা দূরত্বের মধ্যে আমি একটা জায়গা খুঁজতেছি আসলে আমার বিজনেসটাকে বিশাল আকারে রূপ দেওয়ার জন্য, কিন্তু এখন আমার জায়গাটা পেয়ে উঠিনি। কেউ যদি আমার সাথে ব্যবসা করতে চান, যদি চট্টগ্রাম শহরের কোনো ভাই যদি বলেন যে ভাই আমি আপনার আশেপাশে আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি বলবো সর্বশেষ আমার ভিডিও ডেসক্রিপশনে যে 2টা লিঙ্ক আছে, একদম মাছ চাষ নিয়ে একটু যেটা আলোচনা প্লাস সহজ ব্যবসার ধারণা। আর বলবো ওই চাকরির বানামি দাসত্ব থেকে আপনারা বেরিয়ে আসুন এবং উদ্যোক্তা হয়ে দেশটাকে বদলে দিন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করুন। ধন্যবাদ সকলকে।